বারবার এই অভিযোগটা উঠছে, আপনারা এবং শঙ্কুদেবরা একসঙ্গে মিলে করছেন। আমি প্রকাশ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন মতের মানুষ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কথাটা কি, যদি আজকে সব্যসাচী এবং তরুণজ্যোতিকে উকিল হিসেবে একটা জায়গায় একই প্রশ্নে স্লোগান দিতে দেখে যদি এটা রামবাম জোটের তত্ত্বে শিলমোহর হয়ে থাকে, তাহলে লালবাজার থেকেও মীনাক্ষীকে এবং সুখেন্দু শেখর রায়কে উভয়কেই ডেকে পাঠিয়ে লালবাজারের পক্ষ থেকেই আবার তৃণমূল আর সিপিএম বোঝাপড়ায় শিলমোহর দিয়ে দেওয়া হলো। মুশকিলটা হচ্ছে এই ধরনের যুক্তিত্ব মানে মুশকিল, মানে দুমুখ তরোয়াল হয়, তাতে অনেক সময় নিজের গলাটাও কেটে যায়। আমি কতগুলো কথা বলি। এক, নির্মলদার কথার সাথে আমি অনেকাংশে একমত, এবং পতাকাবিহীন লড়াইয়ের প্রতি আমাদের বামপন্থীদের কোনো অসুয়া নেই, উল্টে সম্মান রয়েছে। এই ভারতে পতাকাবিহীন লড়াই আজকে পর্যন্ত সবচেয়ে বড় ইতিহাস যিনি রচনা করেছিলেন, যার ডাকে হয়েছিল, তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ। এবং জয়প্রকাশ নারায়ণের ডাকা সেই পতাকাবিহীন মিছিলে সবচেয়ে বেশি ভিড় যারা করেছিল তারা হচ্ছে দেশের কমিউনিস্ট এবং সোশ্যালিস্টরা, বামপন্থীরা, সমাজবাদীরা। সুতরাং পতাকাবিহীন মিছিলের প্রতি আমাদের 100% সম্মান রয়েছে। কিন্তু তার পাশাপাশি এই আশঙ্কাটার কথাও আমরা বলছি, এবং নির্মলদাও কিছুটা নিশ্চয়ই একমত হবেন। দু ধরনের পতাকাবিহীন মিছিল হয়। একটা হয় যে আমরা পতাকাকে একে অপরের মধ্যে ভেদাভেদের দেওয়াল যেন তুলতে না পারে, কারণ আমার হাতে এক রঙের পতাকা আছে, তোমার হাতে এক রঙের পতাকা আছে, অতএব আমরা যার যার পতাকা ছেড়ে এসে একটা কমন কজে লড়াই করি, আমার সামনে শত্রুকে আমি নির্ধারিত করেছি। এইটা হয় একটা পতাকাবিহীন লড়াই। আর এক ধরনের পতাকাবিহীন লড়াইও কিন্তু আমরা জানি, তা হলো যে মানে আমার সামনের শত্রুর বিরুদ্ধে আমার যে রাজনৈতিক লড়াই, সেই রাজনৈতিক প্রশ্নগুলোকে যাতে সরিয়ে দেওয়া যায়, কিছুটা ডাইলিউট করে দেওয়া যায়। আমি আজকেই দেখলাম একটা পতাকাবিহীন প্রেস রিলিজ হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। আমি এত সুন্দর অরাজনৈতিক প্রেস রিলিজ আমার বাবার জন্য কোনোদিন দেখিনি, যেখানে ন্যায় বিচার কোনো সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, সিবিআইয়ের কাছ থেকে, আদালতের কাছ থেকে, কারোর কাছ থেকে চাপা হচ্ছে না, একেবারে ভগবানকে দায়িত্ব দিয়ে দিয়েছে, যে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন অপরাধীরা শাস্তি পায়। সুতরাং এইটা করে আলটিমেটলি কাউকে বাঁচিয়ে দেওয়ার পতাকাবিহীনতা কিনা, আমি বলছি এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। কেননা এইটা ঘটনা নির্মলদাও জানেন, এটা শঙ্কুদাও জানে, আমিও জানি, আমরা সবাই জানি। এই পশ্চিমবাংলাতে আমরা সেই পতাকাবিহীন রাজনীতিও দেখেছি, যে একটা সময় আমরা নির্দলীয় পতাকাবিহীন বলে রাস্তায় নেবে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পরে সবকটা পতাকাবিহীন লোক রেলের এটোকাটা কমিটিতে ঢুকে গিয়ে 50,000 টাকা করে মাসোহারা তুলেছে। আমরা একটা জিনিস খুব অ্যালার্মিং লেগেছে, ধরুন জরুরি অবস্থার সময় কিশোর কুমারের গান গাওয়া নিষেধ হয়েছিল, অল ইন্ডিয়া রেডিওতে হয়েছিল, তো সরকারি অনুষ্ঠানে দূরদর্শনে ডাক পেতেন না, হয়েছিল। এখন একটা এমন অদ্ভুত অবস্থা, এটা জরুরি অবস্থার অবস্থা, তো এখন একটা অদ্ভুত অবস্থা, এই যে শিল্পীদের কথা আপনি বলেন না, ভগবানের নামে দায়িত্ব দিয়ে নেমেছেন, তবু নেমেছেন, তো কেন নামলেন? তার কারণ নির্মলাবাবু, এটা শুনে রাখুন, শতরূপ হয়তো জানেন, নির্মলাবাবু আপনি জানেন কিনা আমি জানি না, এইসব শিল্পীরা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, মঞ্চে বা তৃণমূলের মঞ্চে ডাক পান, এবং পারফর্ম করার বিনিময়ে তারা টাকা পয়সাও পান। সেটা পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে। কল্যাণ ব্যানার্জি বলছেন ভালোই হলো, আমাদের কিছু টাকা বেঁচে যাবে, এদের টাকা দিতে হবে না, ইত্যাদি ইত্যাদি। এরা পেশাদারি সেই ঝুঁকিটা নিয়েও নামছেন, তার কারণ এদের নামে এরা যে বিভিন্ন টেলিসিরিয়াল করেন, বিভিন্ন সোপ করেন, বিভিন্ন স্পেশাল প্রোগ্রাম করেন, বয়কটের ডাক উঠে গেছে। এটা একটা আমি কাইন্ডলি আপনার পারমিশন নিই, আমি দু তিনটা কথা খালি বলতে চাই, কাইন্ডলি যদি সময়টা দেওয়া হয়। আমি এইটাই এ কারণে বলছি, দেখো মুশকিলটা কি জানো তো, 14ই আগস্ট রাত্রিবেলা যে মহিলাদের রাত দখলের ডাক ছিল, সেই দিন আমরা দেখেছিলাম এমন কিছু বুদ্ধিজীবীকে, এই তোমরা কিন্তু পতাকা আনবে না, পতাকা দেখলে আমাদের কিন্তু খুব শরীর খারাপ লাগবে, এইসব বলেছেন। এই রাজনীতিবিহীন বুদ্ধিজীবীদেরকে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছি। এদের মধ্যে কয়েকজনকে আমরা দেখেছি অন্য সময় বলে পতাকাবিহীন রাজনীতি, অরাজনৈতিক রাজনীতি, আবার তারপর যখন ঠিক ভোটটা আসে তখন মানুষের জন্য কাজ করতে চাই বলে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা নিয়ে ভোটে দাঁড়িয়ে পড়েন। এগুলো আমাদের দেখা রয়েছে। সুতরাং আমি বলছি দুটো দিকই রয়েছে। আমি এবার আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছে, ভুল পথে ঢুকে পড়লেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো মানুষ দুটো ক্ষেত্রে ভুল পথে ঢুকে পড়েন। এক, যখন তার পথ চিনতে ভুল হয়, দুই, যখন তার সামনে আর কোনো পথ খোলা না থাকে। এক্ষেত্রে কোনটা হয়েছে আমি এই কারণে বলছি, অনির্বাণের সাথে আমি অনেকাংশে একমত যদি হই। ও একটা কথা বললো যে মমতা বিরোধী দাবি এত জোরালোভাবে এসেছে বলে আমার মনে হয় না, যাইনি এখনই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিরাট চিন্তিত হওয়ার কারণ আছে। ঠিক কথা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচে সমর্থকরা ঠিক করেছিল আমরা ডিজাইন মমতা ব্যানার্জির টিফো দেখাবো নয়, আমরা জাস্টিস ফর অভয়ার টিফো দেখাবো, জাস্টিস ফর আরজি করের টিফো তুলে ধরবো। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশন চাইনি। সেই ছেলে মেয়েদের মধ্যে একটা বিরাট অংশ হয়তো তৃণমূল কংগ্রেসেরই সমর্থক, তৃণমূল কংগ্রেসের হয়তো দেওয়াল লেখেন, পোস্টার লাগায়, এরকম ছেলে মেয়েও আছে। তারপরে সেই ডার্বি ম্যাচকে বাতিল করার দরকার হলো কেন? ওরা তো মমতা ব্যানার্জির রেজিগনেশন চাইনি, ওরা তো ধর্ষণকাণ্ডের সঠিক বিচার চেয়েছিল। তারপরে যখন যাও বা ম্যাচটাকে বাতিল করা হলো, সেই ছেলেমেয়েরা যখন সল্টলেকের সামনে ভিড় করলো, তাদেরকে ফেলে পেটানো হলো কেন পুলিশ দিয়ে? তারা তো কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশন চাইতে চায়নি। তাদের একটা প্রশ্ন ছিল, ডার্বি ম্যাচ করার জন্য পুলিশ নেই তো এখন স্টেডিয়াম পাহারা দেওয়ার জন্য
এতগুলো পুলিশ আর র্যাফ আসলো কোত্থেকে? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিটা আচরণ আমাদের সামনে এই প্রশ্নটাকে তুলে দিচ্ছে অত্যন্ত আশঙ্কার সঙ্গে। তবে কি কাউকে আড়াল করা হচ্ছে? এই সব কিছুর ছাপিয়ে গিয়ে এখন এই প্রশ্নটা হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বড় প্রশ্ন। ডক্টর সুবর্ণ গোস্বামী প্রেসের সামনে কি বলেছেন সেইটা ঠিক হলো না ভুল হলো, কি কুণাল সরকার কাকে কি বাইট দিয়েছেন, কি কোথায় কে কি বলেছে, কোথায় কে ফেসবুকে পোস্ট করেছে, এই মুহূর্তে পশ্চিমবাংলায় কতজন জেল খাটছে জানো? কোচবিহারে 14ই আগস্ট আমাদের 3 জনকে গ্রেপ্তার করেছে, 2 জন আজকে বেল পেয়েছে, একজনের আবার জেল কাস্টাডি হয়েছে। কলকাতায় বেহালা থেকে আমাদের 2টো বাচ্চা ছেলেকে রাত্রিবেলা পুলিশ তুলে নিয়ে গেছিল, একজনকে সারা রাত লালবাজারে বসিয়ে রেখে পরের দিন ছেড়েছে, একজন এখনো অব্দি জেল খাটছে। সারা পশ্চিমবাংলাতে ফেসবুকে পোস্ট করার জন্য কালকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদেরকে মেরেছে, থানায় তুলে নিয়ে গেছে। অথচ যে লোকটা ঘটনা ঘটার পরে মেয়েটির বাবা মাকে ফোন করে বলল আপনার মেয়ে সুইসাইড করেছে, সেই আরজি করে রেসিডেন্ট সুপারকে আজ অব্দি লালবাজার ডেকে পাঠালো না, প্রশ্ন করা হলো না। তাই যাবতীয় প্রশ্নকে ছাপিয়ে উঠে এই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি কাউকে আড়াল করার জন্য রাস্তায় নামছেন? আমি দুটো কথা শতরূপ যা বলল, আমি শতরূপের সঙ্গে অনেকটাই একমত, কিন্তু আমার প্রশ্নটা দাঁড়াচ্ছে এইখানটাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাসক হিসেবে আমার মনে হয়েছে তার নৈতিক শাসন করার দায়িত্বটা তিনি হারিয়ে ফেলছেন। তার কারণ তিনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন, একটা কোথাও দায় আছে, এই দায়টা যে ঝেড়ে ফেলতে চাইছেন এটা কোনো শাসক যদি করেন সে তার নৈতিক দায়িত্বটা নিশ্চয়ই হারিয়ে ফেলে। মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষান্তরে যেটা করে ফেলছেন, এই যে মিছিল করলেন, যেটা রাস্তায় নামলেন, খুব হাস্যকর যেটা আমি বললাম, এটা কি? এই মিছিলটা হচ্ছে অভয়া বিরোধী মিছিল। মানুষ এইভাবেই জিনিসটা দেখছে। ঠিক এই অভয়া বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসক, তার মুখটা অভয়া বিরোধী মুখ হবে কেন? যে স্লোগানটা দিতে গিয়েও তিনি কনসিয়াস হতে পারছেন না কি বলছেন, তার সাথে আমি এতটা কেন দিশেহারা হয়ে যাচ্ছে? আমি একদম তার সাথে একটা সেন্টেন্স অ্যাড করব, তা হচ্ছে আজকে যখন এমনকি সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স দিচ্ছে, আমি জানতে চাই যেরকম এই ধর্ষণ কাণ্ডের বিচার করার দায়িত্ব সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে, যদিও আমরা সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি হোক, আদালতের তত্ত্বাবধানেও যাই হোক, সিবিআই করছে। তার একমাত্র কারণ হচ্ছে পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা একটা পক্ষপাত দেখা গেছে। আজকে আমার প্রশ্ন হচ্ছে ওই দিন রাত্রিবেলা আরজি কর কারা ভাঙচুর করেছিল, তার তদন্ত কলকাতা পুলিশ কেন করবে, যেখানে কিনা তদন্ত শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে রামমামের চক্রান্ত, ডিওয়াইএফআই ছেলেমেয়েরা ভাঙচুর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তদন্তকে যখন একটা দিকে চালিত করার চেষ্টা প্রকাশ্যে দাঁড়িয়ে করেছেন, তারপরে তার পরিচালিত পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে, এইটা আমরা কি করে ধরে নিতে পারি? এবং আদালত কেন এইটারই বা সুমোটো কগনিজেন্স নিয়ে এই তদন্তটাও হয় জুডিশিয়াল এনকোয়ারি নয় সিবিআই কোন তৃতীয় সংস্থাকে দিয়ে কেন করাবে না? আমার এটা প্রশ্ন। একটা কথা আমি এক লাইন বলে নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত বড় আন্দোলন 1998 সালে দলের তৈরি করার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো, আমার অন্তত মনে পড়ে না, কোন সিভিল সোসাইটি মুভমেন্ট ফেস করেছে না, করেননি তো। এই করেননি বলেই একেবারে একদম সঙ্গে পেয়েছেন।